কিছুক্ষণের মধ্যে নতুন প্রধানমন্ত্রী সহ 50 সদস্যের মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সংসদের দক্ষিণ প্লাজায় দেশি বিদেশি অতিথিরা বিশ্বস্ততার সহিত পালন করিব। শপথ নিলেন বিএনপির সংসদ সদস্যরা। নেননি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত তারেক রহমান। নাটকীয়তার পর শপথ নিল জামায়াত ও এনসিপি। এমপির পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ গ্রহণ। বৈঠকের পর সিদ্ধান্তে পরিবর্তন। 60 দিনের মধ্যে হামাস অস্ত্র সমর্পণ না করলে গাজায় নতুন করে যুদ্ধের হুঁশিয়ারি ইসরায়েলের। আহতদের চিকিৎসায় বাইরে যেতে দিচ্ছে না নেতানিয়াহু বাহিনী, অভিযোগ সংগঠনটির। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি জিন্নাতারা জশোয়া। প্রথমে জানাবো দেশের খবর। কিছুক্ষণের মধ্যে নতুন প্রধানমন্ত্রী সহ 50 সদস্যের মন্ত্রিসভার শপথ পড়াবেন রাষ্ট্রপতি। সংসদের দক্ষিণ প্লাজায় দেশি বিদেশি অতিথিরা। এই মুহূর্তে সংসদ ভবন এলাকায় আছেন সহকর্মীরা। আহমেদ সালেহীন এবং হাসান ওয়ালি আছেন সেখানে। শুরুতেই যাচ্ছি আহমেদ সালেহীনের কাছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হচ্ছেন এবং প্রধানমন্ত্রীর শপথ নেওয়ার জন্য, অর্থাৎ মন্ত্রী পরিষদ এবং তিনি নিজে শপথ নেওয়ার জন্য ইতিমধ্যে এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি অবস্থান করছেন এবং এই মাত্র তিনি এখানে এসেছেন এবং 4টা এখনই আসলে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে, যেখানে তার মন্ত্রী পরিষদ সহ ওই শপথ নেবেন তিনি। প্রথমবারের মতো তিনি নির্বাচনে অংশ নিয়েছিলেন। প্রথমবারের মতো তিনি নির্বাচনে অংশ নিয়ে বিপুল ভোটে তিনি জয়লাভ করেছেন। একই সঙ্গে তার দলকেও বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তার দলকে বিজয়ী করেছেন তিনি বিএনপিকে, এবং সেই বিএনপিকে নিয়েই তিনি সরকার গঠন করতে যাচ্ছেন। আজকে সকালে শপথ গ্রহণ হয়েছে, সংসদ সদস্যদের শপথ গ্রহণ হয়েছে এবং আজকে এখন বিকেল 4টায় শুরু হচ্ছে প্রধানমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের, অর্থাৎ তার মন্ত্রণালয়ের মন্ত্রী পরিষদের আজকের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি, দেখানোর চেষ্টা করব, একটু যাব ভিতরের দিকে যেখানে তারেক রহমান শপথ নেবেন কিছুক্ষণের মধ্যে। আমরা দেখানোর চেষ্টা করব যে এখানে আসলে যে আমরা দেখেছি মালদ্বীপ এবং ভুটানের প্রধানমন্ত্রী তারা এখানে এসেছেন এবং একই সঙ্গে বিভিন্ন দেশের কূটনীতিকরা কিন্তু তারা এখানে এসেছেন। আমরা দেখেছি বিভিন্ন দেশের কূটনীতিকরা আছে, বাংলাদেশে যারা নিযুক্ত রয়েছেন তারা আছেন এবং বিদেশি আমন্ত্রিত অতিথিরাও আজকে আছেন এই শপথ অনুষ্ঠানে। তারা অতিথি হিসেবে এসেছেন। সরকারের এবং বেসরকারি বিভিন্ন দপ্তরের মানুষজনও কিন্তু আমরা দেখেছি আজকে এই শপথ অনুষ্ঠানে এসেছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এবং সবার সাথে কুশল বিনিময় করছেন। যারা আছেন, যারা অতিথি এসেছেন সবার সঙ্গে কুশল বিনিময় করছেন এবং একই সঙ্গে মধ্যে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে জাতীয় সংসদ ভবনে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং দেশি বিদেশি অতিথিরাও। সেই বিষয়টি আমরা দেখতে পেয়েছি। ভিতরে তারা শপথ নেওয়ার যে আনুষ্ঠানিকতা বা যে আমন্ত্রিত অতিথি যারা রয়েছেন তাদের সকলকে শুভেচ্ছা বিনিময় করছেন এবং কুশল বিনিময় করছেন, আমরা সেটা দেখতে পাচ্ছি। সব মিলিয়ে এখানে যে অবস্থা, সব অতিথিরা কিন্তু এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যে জাতীয় সংসদে এসে পৌঁছেছেন এবং কিছুক্ষণের মধ্যেই নতুন যে মন্ত্রিসভার সদস্যদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এবং এরই মধ্যে আপনারা জানেন যে সকালে আমরা দেখেছি এর মধ্যে জাতীয় সংসদের যে নবনির্বাচিত সদস্যরা শপথ নিয়েছেন এবং এরপর আমরা দেখেছি যে সংসদীয় দলীয় সভা সেটি অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে সংসদীয় দলীয় সভায় প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এরই মধ্যে মন্ত্রিসভার সদস্যদের
যে শপথ গ্রহণ তার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশি বিদেশি অতিথিরা উপস্থিত হয়েছেন। আপনারা জানেন ভারত, মালদ্বীপ, ভুটান, পাকিস্তান সহ আশপাশের দেশ থেকে বিদেশি অতিথিরা এসেছেন এবং তারা এই অনুষ্ঠানে মূলত যোগ দিতেই এসেছেন। এই মন্ত্রিসভার যারা শপথ নেবেন সেই শপথ অনুষ্ঠানকে এবং একই সঙ্গে বিদেশি অতিথি যারা এসেছেন এবং দেশীয় অতিথিরা রয়েছে তাদের সার্বিক নিরাপত্তার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেই আনুষ্ঠানিকতা শুরু হবে। আমরা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সময় সংবাদের দর্শকদের সেখানে আবার নিয়ে যেতে পারবো এবং যেমনটা বলছিলাম এরই মধ্যে মন্ত্রিসভার সদস্যদের দায়িত্বও বন্টন করা হয়েছে এবং আমরা জানতে পেরেছি এখন পর্যন্ত 50 জন মন্ত্রিসভায় 50 জন ঠাঁই পেয়েছেন। এর মধ্যে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীর পর্যাদায় রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে নবনির্বাচিত প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পাশে বসেছেন, আসন গ্রহণ করেছেন। কিছুক্ষণের মধ্যেই শপথ গ্রহণ হওয়ার কথা রয়েছে এবং এই যে সময়টি যাচ্ছে এই সময়টির জন্য দীর্ঘ প্রধান উপদেষ্টা, মাননীয় নবনিযুক্ত প্রধানমন্ত্রী, মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদের মাননীয় সদস্যবৃন্দ, এক্সেলেন্সিজ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাবৃন্দ, অভ্যাগত অতিথিবৃন্দ, মিডিয়া সদস্যবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, 4 ফাগুন 17 ফেব্রুয়ারি তারিখের এই অপরাহ্নে এক শুভ অবসরে আমরা সমবেত হয়েছি একটি ব্যতিক্রমী পরিবেশে বাংলাদেশের নতুন সরকার গঠনের লগ্নে। আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন এন্ড গুড আফটারনুন। আপনাদের সকলকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যগণের শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন হাফেজ কারি মাওলানা মুহাম্মদ আবু রায়হান, ইমাম, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير. صدق الله العظيم. সূরা আল ইমরানের 26তম আয়াতে কারিমা তেলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: হে নবী, তুমি বলো, হে রাজাধিরাজ মহান আল্লাহ, তুমি যাকে ইচ্ছা তাকে সাম্রাজ্য দান করো, আবার যার কাছ থেকে চাও তা কেড়ে নাও। যাকে ইচ্ছা তুমি সম্মানিত করো, যাকে ইচ্ছা তুমি অপমানিত করো। সব রকমের কল্যাণ তো তোমার হাতেই নিবদ্ধ। নিশ্চয়ই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, অনুষ্ঠানের শুরুতে গভীর শ্রদ্ধায় স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের নিগৃহীতা মা বোনদের। একই সাথে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সকল শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। এর শুভ অনুষ্ঠানে 3 পর্বে যথাক্রমে মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রীবর্গ ও প্রতিমন্ত্রীবৃন্দ শপথ গ্রহণ করবেন। সম্মানিত সুধীবৃন্দ, গত 12 ফেব্রুয়ারি 2026 তারিখে অনুষ্ঠিত ত্রয়োদশ
জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 3 দফা অনুযায়ী রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন সংসদ সদস্য জনাব তারেক রহমানকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী পদে নিয়োগদান করেছেন। আমি এখন নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রধানমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব। আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রধানমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীকে পদের শপথ ও গোপনীয়তার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জি। আমি কি নিচে চলে যাব? না স্যার, আপনি বসেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি স্যার। সম্মানিত সুধীবৃন্দ, আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিবর্গের নাম ঘোষণা করছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, জনাব সালাউদ্দিন আহমেদ, জনাব ইকবাল হাসান মাহমুদ, জনাব হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, জনাব আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন, ডক্টর খলিলুর রহমান, জনাব আব্দুল আওয়াল মিন্টু,
কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জনাব মিজানুর রহমান মিনু, জনাব নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, জনাব আরিফুল হক চৌধুরী, জনাব জহিরুদ্দিন স্বপন, জনাব মোহাম্মদ আমিনুর রশিদ, আফরোজা খানম, জনাব মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী এনি, জনাব আসাদুল হাবিব দুলু, জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, জনাব জাকারিয়া তাহের, জনাব দীপেন দেওয়ান, জনাব আনাম ও এহসানুল হক মিলন, সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল, জনাব ফকির মাহবুব আনাম এবং জনাব শেখ রবিউল আলম। নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে রাষ্ট্রপতি মহোদয়ের নিকট মন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণের শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার মাননীয় মন্ত্রীগণের গোপনীয়তার শপথ। এবার আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের মন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা মন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এখন নবনিযুক্ত মাননীয় মন্ত্রীগণকে মন্ত্রীপদের শপথ ও গোপনীয়তার শপথ পত্রে স্বাক্ষর করার জন্য পেছনে রাখা টেবিলে বসে স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এবং এখন তারা কুশল বিনিময় করছেন এবং কিছুক্ষণের মধ্যেই প্রতিমন্ত্রী যারা তারা রাষ্ট্রপতির কাছে শপথ দেবেন, গোপনীয়তার শপথ দেবেন। এর আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী হিসেবে 11তম দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং এরপরেই মূলত মন্ত্রিসভার সদস্য যারা পূর্ণমন্ত্রী যারা তারা শপথ নিয়েছেন, এই মাত্র নিলেন এবং তারা নির্ধারিত যেই মন্ত্রীর দায়িত্বের যেই কাগজ তাতে সই করেছেন এবং তারা তাদের নির্ধারিত আসনে আবার ফিরে গেছেন এবং কিছুক্ষণের মধ্যেই যারা প্রতিমন্ত্রী হিসেবে এরই মধ্যে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে ডাক পেয়েছেন তারা এরই মধ্যে প্রতিমন্ত্রী হিসেবেও শপথ দেবেন, তার পাঠ করাবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরিবর্তিত বাংলাদেশে আজ এক নতুন দিন।
কারণ দীর্ঘ 18 মাস অন্তর্বর্তী সরকার এই দায়িত্ব পালন করে গেছে নির্বাচন অনুষ্ঠানের জন্য। এবং সবশেষ আমরা আবারও চলে যেতে চাই একটু জাতীয় সংসদ ভবনের দক্ষিণ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি শপথ নিয়েছেন, এরপরে তার যে 25 জন যে মন্ত্রী পরিষদের 25 জনকে তারা শপথ পাঠ করেছেন এবং শপথ পাঠ করার পরে যে শপথ যে পেপারটি রয়েছে সেখানে তিনি সবাই স্বাক্ষর করেছেন এবং স্বাক্ষর শেষে সংবিধানের 56 অনুচ্ছেদের 2 দফা অনুযায়ী রাষ্ট্রপতি মহোদয় কর্তৃক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিগণের নাম ঘোষণা করছি। জনাব এম রশিদুজ্জামান মিল্লাত, জনাব অনিন্দ ইসলাম অমিত, জনাব মোহাম্মদ শরীফুল আলম, জনাব শামা ওবায়েদ ইসলাম, জনাব সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, জনাব ফরহাদ হোসেন আজাদ, জনাব মোহাম্মদ আমিনুল হক, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জনাব হাবিবুর রশিদ, জনাব মোহাম্মদ রাজীব আহসান, জনাব মোহাম্মদ আব্দুল বারি, মীর শাহে আলম, জনাব মোহাম্মদ জোনায়েদ আব্দুর রহিম সাকি, জনাব ইশরাক হোসেন, মিস ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, জনাব ইয়াসের খান চৌধুরী, জনাব এম ইকবাল হোসেন, জনাব এম এ মুহিত, জনাব আহমেদ সোহেল মঞ্জুর, জনাব ববি হাজ্জাজ এবং সর্বশেষ জনাব আলী নওয়াজ মাহমুদ খৈয়াম। নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণকে অনুগ্রহপূর্বক রাষ্ট্রপতি মহোদয়ের নিকট প্রতিমন্ত্রী পদের শপথ ও গোপনীয়তার শপথ গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের শপথ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী সরকারের প্রতিমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। আমি সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ, অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এবার নবনিযুক্ত প্রতিমন্ত্রীগণের গোপনীয়তার শপথ পাঠ পরিচালনা করার জন্য রাষ্ট্রপতি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সরকারের প্রতিমন্ত্রী রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত
প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। ধন্যবাদ। মাননীয় নবনিযুক্ত প্রতিমন্ত্রী মহোদয়গণ, আপনাদের পদের শপথ ও গোপন শপথপত্রে স্বাক্ষর করার জন্য পিছনে টেবিল আছে, সেখানে মেহরবানি করে বসে স্বাক্ষর করে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এর মধ্যে প্রতিমন্ত্রীরাও শপথ নিয়েছেন এবং শপথ নেওয়ার পর তারা যেই শপথ বাক্যের যে নির্ধারিত কাগজটি সেটিতেও সই করেছেন এবং তারা তাদের নির্ধারিত আসনে আবার তারা যাচ্ছেন এবং মোটামুটি এখন পর্যন্ত 3 ধাপে 3 দফা শপথ অনুষ্ঠিত হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পর মন্ত্রীদের শপথ করিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সবশেষ প্রতিমন্ত্রীদেরও শপথ বাক্য পাঠ করানো হয়েছে এবং এর মধ্য দিয়ে যে আনুষ্ঠানিকতা সেটি এখনও চলছে। আমরা আবার একটু মাঠে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সালিহিন, জানবো সেখানকার সবশেষ পরিস্থিতি। এখন আমি শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণার জন্য রাষ্ট্রপতি মহোদয়ের সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি। রাষ্ট্রপতি মহোদয়ের অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করছি। এই সাথে আপনারাও একটা এই ইতিহাসের অংশ হয়ে রইলাম আমরা সবাইকে ধন্যবাদ। এই মুহূর্তে তারেক রহমান এবং তার মন্ত্রী পরিষদ শপথ নিয়েছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এবং শপথ অনুষ্ঠান শেষ হয়েছে, যেখানে তারেক রহমান তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে তিনি শপথ গ্রহণ করেছেন। শপথ পাঠ করার পরে তার যে মন্ত্রী পরিষদ রয়েছে সেই মন্ত্রী পরিষদে কিন্তু শপথ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে তার পরপরই আমরা দেখতে পাচ্ছি তারপরেই তার প্রতিমন্ত্রী যারা রয়েছেন তার মন্ত্রী পরিষদ তারাও কিন্তু শপথ অনুষ্ঠানে শপথ নিয়েছেন তারা, এবং তারা যে অঙ্গীকারনামায় তারা স্বাক্ষর করেছেন সেটাও কিন্তু আমরা দেখেছি। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি এবং তারেক রহমান আবারও তারা কুশল বিনিময় করছেন, দুজনে হ্যান্ডশেক করছেন, হাত মিলাচ্ছেন দুজনের সাথে কুশল বিনিময় শেষে তারেক রহমান একেবারে সামনে রয়েছেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দায়িত্ব বুঝিয়ে দিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তিনি মঞ্চ থেকে নেমে আসছেন এবং তার যারা অতিথি যারা রয়েছেন তাদের সঙ্গে তিনি কুশল বিনিময় করবেন। একই সঙ্গে তার প্রধানমন্ত্রী হয়েছেন, তার মন্ত্রীদের সঙ্গে তিনি কথা বলবেন, তার পরিবার রয়েছে তার পরিবারের সঙ্গে তিনি কথা বলার চেষ্টা করছেন। আমরা দেখানোর চেষ্টা করব তারেক রহমান যিনি কুশল বিনিময় করছেন সকলের সঙ্গে প্রধানমন্ত্রী হয়ে সবার সঙ্গে। কিছুক্ষণ আগেও তিনি এসেছিলেন বিএনপি চেয়ারম্যান হিসাবে, কিন্তু এখন তিনি প্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে এখন প্রধানমন্ত্রী হিসেবে তিনি শপথ নিয়ে আজকে থেকে তিনি প্রধানমন্ত্রী হলেন এবং তার সরকার গঠন করলেন এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেই শপথ গ্রহণের মধ্য দিয়ে। আমরা দেখতে পাচ্ছি তার সঙ্গে কুশল বিনিময় করছেন 3 বাহিনীর প্রধান সহ যারা রয়েছেন তার পরিবারের সদস্যরা সঙ্গে রয়েছেন, একই সঙ্গে যারা অতিথি রয়েছেন বিদেশি অতিথি ছিলেন তারাও কিন্তু সঙ্গে আছেন, তারা শপথ নিচ্ছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে তারা দেখতে পাচ্ছেন যে তারেক রহমান ইনি এখন তিনি এখন সবার সঙ্গে কুশল বিনিময় করছেন প্রধানমন্ত্রী হয়ে। আপনারা জানেন যে 212টি আসন নিয়ে বিএনপির যে জোট শরিক জোট রয়েছে তারা এখন কিন্তু তারা এখনো দেখতে পাচ্ছি যে তারা আসন নিয়ে 212টি আসন নিয়ে তারা নির্বাচিত হয়েছে, বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা আজকে সরকার গঠন করলেন এবং প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান। সেই সঙ্গে তার সঙ্গে মন্ত্রী পরিষদে যুক্ত হয়েছেন আমরা যদি জানতে পেরেছি 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীকে নিয়ে আজকে সরকার গঠন করলেন তারা। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান সবার সঙ্গে কুশল বিনিময় করছেন এবং পেছন দিয়ে যে সংসদ ভবনের যে রাস্তাটি রয়েছে বা সংসদ ভবনের ভিতর দিকে রাস্তা রয়েছে সেদিকে তিনি হয়তো যাবেন, যাওয়ার পথটি হয়তো
খুলে দেওয়া হচ্ছে এবং সেদিকে যাওয়ার জন্যই তারেক রহমান এগোচ্ছেন। আবার কিছুক্ষণ আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তিনি শপথ পড়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে, এবং তার সঙ্গে তার মন্ত্রী পরিষদে যারা রয়েছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রীকে একসঙ্গে পরপর পর্যায়ক্রমে তারা শপথ বাক্য পাঠ করেছেন এবং অঙ্গীকারনামা তারা স্বাক্ষর করেছেন। সেটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম। আমরা দেখছি যে এখন যেখানে মিলন মেলায় পরিণত হয়েছে এই পুরো সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, যেখানে অতিথি যারা এসেছেন তাদের মধ্যেও আমরা দেখছি যে একটি আনন্দ ঘন পরিবেশ, একটা উৎসব মুখর পরিবেশ এখানে বিরাজ করছে। এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আছে একটা মিলন মেলায় পরিণত হচ্ছে। দীর্ঘ অপেক্ষা, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের 18টি মাস পরে যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হয়ে সরকার গঠন করলো আজ। এবং এর আগে যদি বলতে হয় যে 2026 সালের নির্বাচনের আগে বিগত 3টে নির্বাচন, অর্থাৎ 2024 সাল এবং তার আগে 2018 এবং তারও আগে 2014 সালের নির্বাচন, 3টে নির্বাচন একতরফা নির্বাচনের অভিযোগ এনে বিএনপি 2টি নির্বাচনে বর্জন করেছিল। 2014 এবং 24 সালের এবং 2018 সালে অংশ নিয়েও তারা বলেছিল যে আওয়ামী লীগ সরকারের অধীনে যে নির্বাচন সুষ্ঠু হতে পারেন তার প্রমাণ তারা দিতে চেয়েছিলেন এবং তারা সেই অভিযোগটা তারা প্রমাণিত করেছেন। এবং সবশেষ দেখা গিয়েছে যে 3টে নির্বাচনে তারা যে সাধারণ মানুষ যে ভোট দিতে পারেনি সেই দাবিগুলো আসলে আমরা দেখেছি যে সত্যতা। সেটি কিন্তু আগেও বলা হয়েছিল যে 14 সালে যে নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের অধীনে, যেখানে 153 জন এমপি সংসদ সদস্য তারা বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হয়েছিলেন। এবং তারপরে দেখেছি 2018 সালের নির্বাচন, যেখানে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করে বিএনপি সেই নির্বাচনে অংশ নিলেও সেই নির্বাচনে কিন্তু কারচুপি এবং রাতেই ভোট হয়ে যাওয়ার যে অভিযোগ বিএনপি করেছিল, সেই বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি 2018 সালে তা দেখা গিয়েছে। এবং তারপর 2024 সালের আমির যে নির্বাচন, যে নামে ডাকা হয় আসলে নির্বাচনটিকে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন 2024 সালে অনুষ্ঠিত হয়েছিল আওয়ামী লীগ সরকারের অধীনে। সেই নির্বাচনে কিন্তু একতরফাভাবে আওয়ামী লীগ সরকার গঠন করেছিল। এভাবে আসলে বিরোধী দলগুলোকে তারা ভিন্ন মত যারা করতেন, ভিন্ন মতের যারা মতাদর্শ ছিলেন তাদেরকে সরিয়ে নির্বাচন করে বারবার ক্ষমতা টিকেছিলেন এবং ক্ষমতা ধরে রেখেছিলেন, আঁকড়ে রেখেছিলেন। সেই অভিযোগ বিরোধী শিবির থেকে কিন্তু বারবার এসেছিল। এবং সবশেষ আসলে একটি নিরপেক্ষ, অংশগ্রহণমূলক, সুষ্ঠু, সুন্দর একটি নির্বাচনের আকাঙ্ক্ষা সাধারণ মানুষের মধ্যে বারবার আশা বাড়তে থাকে এবং সেই নির্বাচন 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়েছে। বহুল প্রতীক্ষিত, আকাঙ্ক্ষিত সেই নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সেই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর মূলত সেই নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করে, জনগণের ম্যান্ডেট নিয়ে তারা ক্ষমতায় আসে এবং 212টি আসনে তারা জয়লাভ করেন। এবং একই সঙ্গে জামাত ইসলাম তাদের সঙ্গী যারা রয়েছেন 11 দলীয় জোট, তারাও কিন্তু 77টি আসন পেয়েছেন। এবং জামাতও কিন্তু এবারই প্রথম সর্বোচ্চ ভোটে সর্বোচ্চটি আসন 68টি আসন তারা তাদের দলীয় প্রতীকে কিন্তু তারা নিয়েছে স্বাধীনতার পরে, এবং তারাও কিন্তু বিরোধী দলের আসন হচ্ছেন। এবং সব মিলে সরকার, বিরোধী দল এবং জনগণের মধ্যে সবার মধ্যে যে একটা আনন্দ উৎসব ছিল যে একটা নতুন সরকার পেতে যাচ্ছে বাংলাদেশ, সেই আকাঙ্ক্ষার আজকে অবসান হলো এবং সরকার পেয়েছে বাংলাদেশ। জনগণ পেল একটি তাদের সরকার, জনগণের সরকার। সেটি জনগণের সরকার হবে কিনা সেটিও সরকারের উপর নির্ভর করছে। তাদের কার্যকলাপ, তাদের কার্যক্রম সবকিছু নির্ভর করবে তাদের উপর। তাদের যে 5 বছরের যে ম্যান্ডেট নিয়ে তারা এসেছেন, এই বিএনপির সরকার অর্থাৎ তারেক রহমানের যে সরকার আজ থেকে যাত্রা শুরু করলো, নতুন দিগন্ত উন্মোচিত করলো, সেই সূর্য উদয়ের মধ্য দিয়ে বিএনপির যে সরকার গঠন হলো, সেই সরকার গঠনের শেষ পর্যায়ে আসলে 5 বছর পর বোঝা যাবে আসলে সরকার সফল না, তারা জনগণের ম্যান্ডেট কি রাখতে পারলো কি পারলো না, সেই বিষয়গুলো নির্ধারণ হবে পরবর্তী নির্বাচনে গিয়ে। এবং সেটি কিন্তু আজকে থেকে সে যাত্রা শুরু করলো এবং তাদের পরীক্ষাও কিন্তু আজকে থেকে শুরু হলো বিএনপি এবং তাদের মিত্রদের। মূলত সরকারকে আসলে আমরা বলতে চাই যে জনগণের সরকার হিসেবে বিএনপি বলছে সে সরকার গঠিত হচ্ছে এবং সরকার জনগণের কল্যাণে কাজ করবে, জনকল্যাণমুখী কাজ করবেন, তারা এই সংসদে কার্যকর করবে, সেই প্রত্যাশা কিন্তু প্রত্যেকটি মানুষের কিন্তু ছিল। এবং সেই কারণে কিন্তু তারা আমরা দেখেছি যে এবারের ভোটে, এবারের নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার উপস্থিতি এবং ভোট প্রদান হয়েছে, যেখানে ভোটাররা ভোট দিয়েছেন আমরা দেখেছি এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে বিএনপি এবং তাদের মিত্ররা। 212টি আসনে তারা জয়লাভ করেছেন এবং আজকে তারা সরকার গঠন করলেন। আমরা দেখছি তারেক রহমান তিনি সংসদ ভবনের ভেতরে প্রবেশ করেছেন তাদের মন্ত্রীদের সঙ্গে নিয়ে, যারা মন্ত্রী পরিষদের তারা শপথ নিলেন কিছুক্ষণ আগে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব
একই সঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান, যিনি আমাদেরকে একটু বলবেন। আমরা একটু দেখাতে চাই, সাইরুল ভাই আপনি আমাদেরকে একটু বলবেন যে আজকের যে এই শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এবং জনগণের যে আকাঙ্ক্ষার যে প্রতিফলন ঘটেছে তাদের নির্বাচনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, সেই আকাঙ্ক্ষা কি তারেক রহমানের সরকার ধরে রাখতে পারবে কিনা? আপনি যখন মিডিয়া সেলের সদস্য, আপনি জানাবেন। অবশ্যই এই আকাঙ্ক্ষা ধরে রাখতে পারবেন, কারণ উনি সংসদীয় দলের প্রথম যে সভা, সেই সভায় যে উনি চমকপ্রদ সিদ্ধান্ত দিয়েছেন, বাংলাদেশের ইতিহাসে এই সিদ্ধান্ত কখনো কেউ দেন নাই। দুটি সিদ্ধান্ত দিয়েছেন, একটি হলো মাননীয় সংসদ সদস্যরা যে ডিউটি ফ্রি গাড়ি ব্যবহার করতেন এতদিন যাবৎ, এই গাড়ি ব্যবহার করবেন না করার সিদ্ধান্ত। আরেকটি হলো যে মাননীয় সংসদ সদস্যরা যে সরকারি আপনার আবাসনের জন্য প্লট পান, সেটাও দেওয়া হবে না, নেবেন না। এই সিদ্ধান্ত দুটি দিয়েছেন, অসাধারণ একটা সিদ্ধান্ত। বিশেষ করে 31 দফার যে ওনার প্রতিশ্রুতি, ওই প্রতিশ্রুতি মানুষ বিশ্বাস করে। আজকের উপস্থিতিতে মানুষের যে উচ্ছ্বাস, আমরাও বিশ্বাস করি 31 দফার ভিত্তিতে উনি রাষ্ট্রকে, আগামী বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তুলবেন। প্রত্যাশা পূরণের জন্য উনি বৈঠকে সংসদ সদস্যদেরকে তিনি নিজে বলেছেন, জনগণের মধ্যে যে প্রত্যাশা তৈরি হয়েছে, এই প্রত্যাশা যেন কোনোভাবেই নষ্ট না হয়, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। এই একটা বিষয় বলেছেন। আরেকটা বিষয় বলেছেন, 5ই আগস্টের পূর্বে যে সরকারের যে ধরনের অন্যায় জুলুম নিপীড়ন ছিল, এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ভবিষ্যৎ যেন এই ধরনের কোনো কাজে কেউ লিপ্ত না হন, আমি এটাকে বরদাস্ত করব না, তিনি এই ধরনের একটা উচ্চারণ করেছেন। নিজের দলের নেতাকর্মী সহ মন্ত্রীদের, যারা মন্ত্রী হচ্ছেন, তাদেরকেও কি এই সতর্কবার্তা দিয়েছেন তিনি? সবাইকে উনি সতর্কবার্তা দিয়েছেন, এবং সবচেয়ে বড় কথা যে নতুন যারা মন্ত্রী হয়েছেন, জনগণের প্রত্যাশা যে এই প্রজন্মের নেতাদেরকে উনি মন্ত্রিত্ব দিয়েছেন, তারা ভালো করবে, অবশ্যই ভালো করবে। ধন্যবাদ। এই নতুন প্রতিমন্ত্রী যারা হয়েছেন বা মন্ত্রিত্বে যারা এসেছেন, বিশেষ করে আমরা দেখেছি নতুন মুখ, একেবারে নতুন, যারা প্রথমবার এমপি হয়েছেন, তারাও কিন্তু মন্ত্রী পরিষদে আছেন, পূর্ণমন্ত্রী হয়েছেন। তাদের বিষয়ে আসলে তারেক রহমানের বার্তা কি ছিল এবং তাদেরকে দিয়ে আসলে কি উনি কোনো টেস্ট কেস খেলতে চাচ্ছেন? ব্যাপারটা কি এরকম? অবশ্যই না, টেস্ট কেন, ওরা চ্যালেঞ্জ। নতুনদেরকে তো উনি এগিয়ে দিবেন, বাংলাদেশকে তো নতুন বাংলাদেশ বানাবেন। অবশ্যই এটা কোনো অ্যাডভেঞ্চার না, এটা ওনার চ্যালেঞ্জ, এবং ভালো করবেন। আস্থা আছে, বিশ্বাস আছে, তারা দীর্ঘ সংগ্রামের অভিজ্ঞতা এবং দলের প্রতি তাদের প্রতিশ্রুতি, দেশের প্রতি তাদের প্রতিশ্রুতি আছে, এটা ওনার পরীক্ষিত। আপনার কথা বলতে পারি যে যোগ্য লোকদের আসলে মন্ত্রী পরিষদে আনা হয়েছে, তারেক রহমান সেই বিষয়টি করেছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাই। আপনার কথা শুনছিলাম সাইরুল ভাই, আপনারা শুনছিলেন যে আজকে যে মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, যেখানে তারেক রহমান বেশ কিছু নির্দেশনা কিন্তু ইতিমধ্যে তার নেতাকর্মীদের দিয়েছেন। মন্ত্রী পরিষদ যারা এসেছেন তাদেরকেও তারা কিছু নির্দেশনা তারা দিয়েছেন। সব মিলে যদি বলা যায় যে এই মন্ত্রী পরিষদের কাছে আসলে জনগণের, যেই সরকারের কাছে জনগণের যে আকাঙ্ক্ষা রয়েছে, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য তারেক রহমান কিছু বার্তা তার নেতাকর্মীদের দিয়েছেন, এবং নেতাকর্মীদের বলেছেন যেন কোনোভাবে বিগত সরকার যে সমস্ত কার্যকলাপ বা যে নির্যাতন, নিপীড়ন, যে ধরনের অপকর্মগুলো করে দিয়ে গেছেন, সেইগুলো যেন না হয়, সেগুলো যেন কেউ না করেন, সেই বিষয়ে সতর্ক থাকার জন্য কিন্তু নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তারেক রহমান আজকে সংসদীয় দলের যে সভা হয়েছে, সেই সভা থেকে কিন্তু সে বার্তা দিয়েছেন। এর আগেও কিন্তু আমরা দেখেছি তিনি কিন্তু বলেছিলেন যে যখন তিনি নির্বাচিত হওয়ার পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছিলেন, বলেছিলেন কোনো অপকর্ম বা অন্যায় তিনি বরদাস্ত করবেন না। সেই বার্তা কিন্তু তারেক রহমান আগেই দিয়েছিলেন। আজকে কিন্তু আবারও সেই পুনর্ব্যক্ত করলেন, এইখানে আমরা দেখতে পেয়েছি। একই সঙ্গে যদি বলতে হয় যে তারেক রহমান তিনি যে একটি চ্যালেঞ্জ হিসাবে নিয়েছেন যে এই নতুন কিছু মন্ত্রিত্ব বা মন্ত্রীকে বা নতুন কিছু ব্যক্তিকে, একটা নতুন মুখকে তারা মন্ত্রী দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন বা মন্ত্রী পরিষদে ঠাঁই দিয়েছেন। আমরা দেখেছি বেশ কয়েকজন যারা প্রথমবারের মতো এমপি হয়েছেন, এবার তাদেরকেও মন্ত্রীতে রাখা হয়েছে, এবং একই সঙ্গে প্রতিমন্ত্রী হিসাবেও কিন্তু অনেকে রাখা হচ্ছে। যারা নির্বাচিত হননি, টেকনোক্রেট হিসাবেও কিন্তু কয়েকজনকে প্রতিমন্ত্রী হিসাবে রাখা হয়েছে, আমরা কিন্তু তা দেখতে পেয়েছি। সব মিলিয়ে বলা যায় আমরা দেখতে পাচ্ছিলাম যে এখানে যে বক্তব্য তারেক রহমান শপথ নিয়েছেন, তার মন্ত্রী পরিষদ শপথ নিয়েছেন। আজকে তার এই অনুষ্ঠানে অসংখ্য অতিথি যুক্ত হয়েছিলেন, দেশি বিদেশি এবং নানা জায়গা থেকে, আসলে বিভিন্ন দেশ থেকে কিন্তু আজকে দেখেছি আমরা এসেছেন এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমরা একটু কথা বলার চেষ্টা করব নজরুল ইসলাম খান, বিএনপি থেকে সদস্য, এবং আমরা একটু কথা সরাসরি সম্প্রচারে আছি। নজরুল ভাই, আমাকে একটু বলবেন যে আজকের এই মন্ত্রিসভা বা এই মন্ত্রী পরিষদ যে গঠন হলো, শপথ নিল, এটাকে আপনি কিভাবে দেখছেন? এটা একটা সম্পূর্ণ নতুন এবং গণমুখী একটা আয়োজন, যেখানে অনেক মানুষের সামনে আমাদের মন্ত্রীরা, আমাদের প্রধানমন্ত্রী তারা শপথ নিলেন, এবং তারা জনগণের কল্যাণ করার জন্য এবং অনুরাগ বিরাগ ইত্যাদির বশবর্তী না হয়ে সবার প্রতি সমান আচরণ করার প্রতিশ্রুতি দিয়ে তারা দায়িত্ব গ্রহণ করলেন।
কোনো বিষয় ঘরের মধ্যে না, কোনো বা আপনার বদ্ধ জায়গায় না, উন্মুক্ত স্থানে হাজার হাজার লোকের সামনে তারা এই শপথ গ্রহণ করলেন। এটা আগামী দিনের জন্য একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। যে আপনি একটু বলবেন যে আজকে যে নতুন মুখ দেখেছি আমরা, যারা প্রথমবারের মতো এমপি হচ্ছে, তাদেরকেও কিন্তু মন্ত্রী পরিষদে পূর্ণ মন্ত্রী হিসেবে ঠাঁই দিয়েছেন আপনারা, এবং প্রতিমন্ত্রী হিসেবে অনেকে রেখেছেন, টেকনোক্রেট যারা জয়ী হননি তাদেরকেও রেখেছেন তরুণদের মধ্যে থেকে। কি বার্তা দিচ্ছেন? এটা হলো, আমরা মনে করি যে দেশ গত প্রায় 3 যুগ ধরে দেশটাকে যেভাবে বিধ্বস্ত করে ফেলা হয়েছে, প্রতিষ্ঠানগুলি ধ্বংস করা হয়েছে, অর্থনীতি বিপর্যস্ত হয়ে পড়েছে, এখান থেকে টেনে তোলার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি একটা উদ্যমী এবং যোগ্য একটা টিম গঠন করার চেষ্টা করেছেন, এবং সেই বিবেচনায় তিনি নতুন নির্বাচিত যারা তাদেরকেও নিয়েছেন, অভিজ্ঞ যারা তাদেরকেও নিয়েছেন, এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে নিয়েছেন তার এই টিমে। আমরা আশা করি যে এই টিম অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে ইনশাল্লাহ। শেষ প্রশ্নটা করবো, সেটা হচ্ছে যে আপনারা তো বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে এসেছেন এবং সেই সংখ্যাগরিষ্ঠতা নিয়েছেন, জনগণের ম্যান্ডেট নিয়েছেন। সেই প্রত্যাশা পূরণে আপনারা কি ধরনের কাজ করবেন, বা সেই প্রত্যাশা কি শেষ পর্যন্ত রাখতে পারবেন আপনারা? অবশ্যই ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। রাখা পারা না পারা আল্লাহর হাতে, কিন্তু আমরা আমাদের নির্বাচনী ইশতেহার যেটা, এটা হবে আমাদের গাইডিং প্রিন্সিপাল। আমরা সেই অনুযায়ী আমাদের কাজগুলো করার চেষ্টা করব, এবং সেখানে আমরা শুধু প্রতিশ্রুতি দেই নাই, আমরা সেই প্রতিশ্রুতি কিভাবে পালন করব সে সম্পর্কে আমরা বলেছি, এবং সেজন্য আমরা আশা করব যে আমাদের এই টিম জনাব তারেক রহমানের নেতৃত্বে এই কাজটা করতে পারবে। আমরা এই ব্যাপারে জনগণের সমর্থন চাই, সহযোগিতা চাই, এবং আমাদের কোনো ত্রুটি হলে সে সম্পর্কে তারা যেন আমাদেরকে হুঁশিয়ার করে, আমাদের যেন পরামর্শ দেয়, আমাদেরকে যেন সচেতন করে। আমরা সাংবাদিকদের কাছে আহ্বানই জানাবো। ধন্যবাদ নজরুল ভাই আপনাকে। আবার শুনতে পাচ্ছিলেন যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যিনি কথা বলছিলেন আমাদের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে এই সে যে বিশ্বাসের হোক, যে পরিচয়ের হোক, নাগরিক হিসেবে তাদের যে অধিকার এবং মর্যাদা সেটা প্রতিষ্ঠা একটা বড় চ্যালেঞ্জ। ফলে সেই জায়গাগুলো মানে সমন্বিতভাবে এই সরকার ইতিমধ্যে তার লক্ষ্য হিসেবে ঘোষণা করেছে, যে কারণে আমরা সরকারে আছি। আমরা তো ধরেন মানে বিএনপি নেতৃত্বাধীন যে সরকার গঠিত হয়েছে, এইটা একটা জাতীয় সরকার কিংবা যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতা একটা জোট সরকার হিসেবে আছে। সেখানে আমরা যোগদানের মূল কারণ হচ্ছে মৌলিক যে লক্ষ্যগুলো, সেগুলোতে আমাদের ঐক্যের জায়গা আছে। এখন এটা বাস্তবায়ন করার প্রশ্ন, সেটা করার ক্ষেত্রে আমরা দায়বদ্ধ শহীদের রক্তের প্রতি, এবং সেই জায়গা থেকে আমরা মনে করি যে এখানে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে আমাদের সেই লক্ষ্যগুলো অর্জন করতে চেষ্টা করি। সাকিব ভাই সরকার গঠন করলেন, কি কি চ্যালেঞ্জ মনে করছেন? সাকিব ভাই কি কি চ্যালেঞ্জ মনে করছেন? এবং দেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে কঠিন একটা দায়িত্ব, অনেক বড় দায়িত্ব। এই দায়িত্বটুকু পালন করার জন্য আমি মনে করছি যে আল্লাহর হুকুম যে তারেক রহমান আসছেন, এটা সাহস মনোবল, তার নেতৃত্বে আমরা দেশটাকে নতুনভাবে গড়বো, এবং দেশটা যেন সম্পূর্ণভাবে একটা দুর্নীতিমুক্ত থাকে সেই দিকে আমাদের নজর থাকবে সবচেয়ে বেশি। আপনাদের মতো ত্যাগী এবং তরুণদের আমরা দেখেছি যে আপনাদের দল থেকে বলা হয়েছিল, এই তরুণদের নিয়ে আসলে যে সরকার গঠন হলো, আজকে যে মন্ত্রী পরিষদ গঠন হচ্ছে, একদম প্রথমেই তরুণদের নিয়ে আসালো, এটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি নিজেও কিন্তু একজন তরুণ। তরুণরাই তো সবকিছু করতে পারে, মনোবল সাহস নিয়ে তরুণরাই তো সব করতে পারে। নবীন এবং প্রবীণের নেতৃত্বে তো সব পরামর্শ নিয়েই আমাদেরকে দেশটা নতুনভাবে করতে হবে। খুবই ভালো হবে ইনশাল্লাহ, এবং আমি সম্পূর্ণভাবে দ্বিমত থাকবে, ভিন্নতা থাকবে, এবং সেগুলো নিয়ে তুমুল তর্ক হবে, কিন্তু আবার একসাথেই পার্লামেন্টকে সক্রিয় করতে হবে। বয়কটের ধারা পুরনো বন্দোবস্তের ধারা, কাজে এই পুরনো বন্দোবস্তের ধারাকে আমরা যত দ্রুত পরিত্যাগ করতে পারবো, যত দ্রুত এফেক্টিভ নিজেদের পজিশনগুলো নিয়ে আসবো। যেমন ধরুন আমরা এই জোট সরকারে কিংবা বলেন জাতীয় সরকারে যোগ দিয়েছি, তার মানে এই নয় যে আমরা সব বিষয়ে একমত আছি। আমাদের অনেকগুলো বিষয়ে ঐকমত্য আছে বলে আমরা এখানে যোগ দিয়েছি। আমাদের এই যে ঐক্য এবং বিরোধের জায়গাগুলোর মীমাংসার পথটা তৈরি করা, পার্লামেন্টকে কার্যকর করে, সেটাই কিন্তু গণতন্ত্রের পথ। সেই পথটাই নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করার দিকে এগোবে। কাজে আমরা আশা করি যে এখানে বিরোধী দল প্রত্যেকেই তাদের সমালোচনা, তাদের ভিন্ন পজিশন নিয়েই কিন্তু একটা অভিন্ন কার্যকর পন্থার মধ্যে আসবেন, চর্চার মধ্যে আসবেন, যেটার মধ্যে দিয়ে আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক জায়গায় নিতে পারবো। থ্যাংক ইউ। কেমন বাংলাদেশ চাচ্ছেন সামনে? আসেন মিন্টু ভাই। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। দেখা করি তুমি খুঁজি আর কেউ আছে কিনা। সবাই যারা মন্ত্রী হচ্ছেন, প্রতিমন্ত্রী হচ্ছেন, তারা কথা বলছেন গণমাধ্যমের সঙ্গে। তারা সরকারের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণের জন্য তারা
প্রত্যাশা পূরণের জন্য তারা সচেষ্ট থাকবেন এবং কথা বলবেন সাধারণ মানুষের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে ভীষণভাবে স্মরণ করছি। ওনাদের আত্মাহুতি, ওনার গণতন্ত্রের জন্য ওনাদের যুদ্ধ, সেটাই আজকে আমাদেরকে এই জায়গায় নিয়ে এসছে। আজকের দিনে আমাদের দায়িত্ব অনেক, জনগণ যে দায়িত্ব আমাদের সকলের উপর অর্পণ করেছে, সরকারি দল বিরোধী দল সকলের উপর, আমরা যেন সকলে মিলে সংসদটাকে একটা কার্যকর সংসদ বানাতে পারি, একটি স্বচ্ছ দায়বদ্ধ সংসদ বানাতে পারি এবং সংসদ পার্লামেন্ট হবে সকল রাজনীতির কেন্দ্রবিন্দু। এবং আজকের দিনে একটি ঐতিহাসিক দিন, এই জন্য আমি মনে করি আজকের দিনে বাংলাদেশের জনগণের হাতে বাংলাদেশের ক্ষমতা ফিরে গেছে। আপনি চ্যালেঞ্জ কি দেখছেন এই সরকারের সামনে? চ্যালেঞ্জ আছে, যেই ভঙ্গুর অবস্থায় গত 17 বছর বাংলাদেশ ছিল, সেই জায়গা থেকে বাংলাদেশকে তুলে এনে আবার বিশ্বের দরবারে একটা স্বাধীন সার্বভৌম একটা পজিটিভ দেশ হিসেবে তুলে ধরতে অনেক কাজ আছে। আমাদের ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু আরও ডেভেলপমেন্ট প্রয়োজন। আমাদের অর্থনীতি ঠিক করতে হবে, আমাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা ঠিক করতে হবে, আমাদের বিভিন্ন কৃষক শ্রমিকদের জন্য কাজ করতে হবে। তো আমাদের চ্যালেঞ্জ আছে, কিন্তু আমাদের প্ল্যানও আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন। সেই প্ল্যান অনুযায়ী আমাদের সুনির্দিষ্ট কর্মপন্থা আছে বিভিন্ন সেক্টরে কাজ করার জন্য, সেই অনুযায়ী আমরা কাজ করে যাব। ধন্যবাদ। যিনি মাত্র প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তার বক্তব্য শুনছিলাম এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসংখ্য যারা মন্ত্রী প্রতিমন্ত্রী যারা আছেন তারা কথা বলছেন, একই সঙ্গে অসংখ্য মানুষকে আমরা দেখতে পাচ্ছি, অতিথি দেখতে পাচ্ছি, যারা এখানকার যে আজকের আয়োজন একটি উৎসবমুখর পরিবেশে কিন্তু আয়োজন সম্পন্ন হয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। সব মিলিয়ে একটি আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে আমরা এখানকার যে আয়োজনকে দেখেছি, সুশৃঙ্খল একটি আয়োজনের মধ্যে দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং এটি সম্পূর্ণ ব্যতিক্রমের কারণ হচ্ছে তারা প্রমাণ করেছে যে তারা ভোট দিতে জানে এবং বাংলাদেশের গণতন্ত্র দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হোক সেজন্য সাধারণ মানুষ অত্যন্ত সুচিন্তিতভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। আশা করি বর্তমান মন্ত্রিসভা এবং এই জাতীয় সংসদ বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হবে। ধন্যবাদ। যিনি যে স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ, তিনি কিন্তু কথা বলছিলেন গণমাধ্যমে। সবারই আসলে প্রত্যাশা যে সরকার আসলে জনগণের জন্য কাজ করবেন, জনগণের যে প্রতিশ্রুতি নিয়ে, যারা ম্যান্ডেট নিয়ে তারা যে ক্ষমতায় এসেছেন সরকার, তাদেরকে নিয়ে আসলে মূলত এই সরকার আসলে তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এবং এই সরকারের যে ম্যান্ডেট নিয়েছেন এবং ইশতেহার ঘোষণা করেছেন, সবগুলো মিলিয়ে সরকার এই ম্যান্ডেট নিয়ে বর্তমান সরকার যে ম্যান্ডেট নিয়েছেন এবং সাধারণ মানুষের কাছ থেকে সেটা বাস্তবায়নের জন্য তাদের ইশতেহারকে প্রাধান্য দেবেন, যেখানে ইশতেহার তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন এবং এই ইশতেহারকে বাস্তবায়নের জন্য তারা জনগণের সমর্থন চেয়েছেন। একই সঙ্গে যারা বিরোধী দল হয়েছেন, এর সংসদে থাকবেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন সকলের সহযোগিতা বিএনপি চেয়েছে। আমরা কিন্তু কথা বলছিলাম বিএনপি স্থায়ী কমিটির সদস্য এবং নজরুল ইসলাম খান, মেজর হাফিজউদ্দিন আহমদ, সবার সাথে কিন্তু কথা বলে যে জানতে পারলাম বা শুনছিলাম যে তারা বলছিলেন যে এখানে মূলত তারা সকলের সহযোগিতা ছাড়া কোনো সরকারই আসলে পরিচালিত হতে পারে না। সরকারকে আসলে সহযোগিতা করলে সরকারও আসলে সেখান থেকে জনগণের জন্য কাজ করতে পারেন এবং তারা যদি ভুল ত্রুটি করে থাকে সরকার, সেক্ষেত্রে সাধারণ মানুষ এবং বিরোধী দল সহ গণমাধ্যমের কর্মীরাও তাদের যার অবস্থান থেকে সেই ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে সরকারও কিন্তু সঠিক পথে পরিচালিত হতে পারে। সেটি কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান তিনি আমাদেরকে জানিয়েছেন। আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে যে উৎসবমুখর পরিবেশ, সেটি কিন্তু এখনও বিরাজ করছে। অনেকক্ষণ হয়েছে শপথ গ্রহণ শেষ হয়েছে, সবাই কিন্তু যারা মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, সবাই কিন্তু চলে গিয়েছেন, কিন্তু অতিথিরা এখনও কিন্তু এখানে সবাই সকলের সাথে কুশল বিনিময় করছেন। হয়তো অনেকদিন পর অনেকের সাথে দেখা হয়েছে, একটি মিলন মেলায় পরিণত হয়েছে এই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার এই অংশটি। এখানে আমরা বলতে চাই আমরা দেখতে পাচ্ছি যেখানে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া ছিল এই সংসদ ভবন এলাকায় এবং আজ সকালে যারা নির্বাচিত হয়েছেন
212 জন সংসদ সদস্য বিএনপির এবং বিএনপি জোটের শরিকরা তারা শপথ নিচ্ছেন। এরপর আমরা দেখেছি বিরোধী দল অর্থাৎ জামাত ইসলামের এবং তার সঙ্গীরা, তার শরিক যারা রয়েছেন তারাও কিন্তু আজকে শপথ গ্রহণ করেছেন। এবং সব মিলিয়ে যে আজকে যে আনুষ্ঠানিকতা সব সুন্দর একটা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। মন্ত্রীরা শপথ নিয়েছেন, প্রতিমন্ত্রীরা শপথ নিয়েছেন, একই সঙ্গে অঙ্কের নামে তারা শপথ সিগনেচার করেছেন। প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নিজেও তিনি শপথ নিয়েছেন। আজ থেকে নতুন যাত্রা শুরু করলো বাংলাদেশ, যে বাংলাদেশে নতুন নির্বাচিত একটি সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠিত হল। যেহেতু গত জুলাই অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এই দেশ পরিচালিত হচ্ছিল 18টি মাস। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি তার উপদেষ্টাদের নিয়ে সরকার পরিচালিত করছিলেন এবং তিনি তার অধীনে একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যেই নির্বাচনে 297টি আসনে নির্বাচন হয়েছে, 299টি আসনে নির্বাচন হয়, যেখানে 212টি আসন পায় বিএনপি এবং তাদের মিত্ররা, অর্থাৎ বিএনপি পেয়েছিল 209টি এবং তার মিত্ররা পেয়েছিল আরও 3টি। একই সঙ্গে বিরোধী দল হিসাবে জামাত ইসলাম, যারা প্রধান বিরোধী দল হিসাবে যারা আজকে আত্মপ্রকাশ করেছে, তো তাদের জামাত ইসলাম পেয়েছে 68টি, দাঁড়িপাল্লা মার্কায় তারা 68টি আসনটি পেয়েছেন এবং বাকি 9টি আসন পেয়েছেন তাদের মিত্ররা। সব মিলিয়ে এই নির্বাচনে সরকারি দল, এখনকার সরকারি দল, বিরোধী দল এবং বিভিন্ন রাজনৈতিক দল, এর সঙ্গে বিদেশি পর্যবেক্ষক, সাংবাদিক সহ সব মহল, নির্বাচন সংশ্লিষ্ট সকলেই এবং সাধারণ মানুষও কিন্তু বলেছে যে এই নির্বাচন সুষ্ঠু হয়েছে, অবাধ এবং নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। যে নির্বাচনে আসলে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিএনপি জয়লাভ করে আজকে ক্ষমতায় আসীন হচ্ছে এবং তারা সরকার গঠন করলেন আজকে, যেখানে 25 জন মন্ত্রী, 24 জন প্রতিমন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তার সরকারে তিনি রাষ্ট্র পরিচালনা করবেন। অর্থাৎ 50 জন মন্ত্রী প্রতিমন্ত্রী নিয়ে তার সরকার পরিচালিত হবে আপাতত, এবং পরবর্তীতে যদি সংখ্যা যদি বেড়ে থাকে বা বাড়ে সেটিও কিন্তু জানা যাবে।